স্ত্রী গত হবার পর মেয়ের দেখাশোনার জন্য বাধ্য হয়েই নীলকান্ত শবরীকে বিয়ে করেছিল, কিন্তু মনের মিল তার সাথে হয়নি। সাধারণ গর্ভনের্সের মতোই নীলবাবুর মেয়ে সুচেতার দেখাশোনা করত শবরী, আর নীলবাবু ব্যাংক ম্যানেজারের দায়িত্ব সামলে প্রায় দিনই রাত করে ফিরতেন। মধ্য 40-এর নীলবাবুর কাছে নিরাপত্তা আর বিত্ত ছাড়া কিছুই পায়নি শবরী। মেয়ে সুচেতা একটু বড় হতেই নীলবাবু তাকে বিদেশে পাঠিয়ে দেন উচ্চশিক্ষার জন্য। শবরী বাড়িতে একা হয়ে পড়ে। মধ্য 30-এর শবরীর শূন্য মন জুড়ে আসে সোহম। সবার সামনে ড্রাইভার সোহম শবরীকে বৌদি বললেও আড়ালে সে শবরীর ফিয়াসে হয়ে ওঠে। বছর কয়েকের ছোট সোহম একদিন পাহাড়ের এক রিসর্টে গাড়ি চালানোর কাজ পেয়ে শবরীকে নিয়ে কেটে পড়ে। বিলাস বৈভবের অতিশয্যে হাঁপিয়ে ওঠা শবরী সোহমের সাথে ভালোবাসার ঘর বাঁধে, দরিদ্রকে সঙ্গী করে। তাতেই যেন চরম সুখ পায় সে। শিলিগুড়ির কর্পোরেট দুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাংক ম্যানেজার নীলবাবু পেছন ফিরে তাকান। বুঝতে পারেন তার দেওয়া অবহেলাতেই শবরীর চলে যাওয়া। তিনি এও দেখেন বিভিন্ন সময়ে তার দেওয়া দামি উপহার না নিয়েই শবরী চলে গেছে। ঠিকানার সন্ধান করে তিনি শবরীকে আইনত মুক্তি দেন ও মোটা খোরপোশের ব্যবস্থা করেন। এই পর্যন্ত ঠিকই ছিল। বাংলো, চাকর, মালিতে ভরা ঘরে নীলবাবু ভালোই ছিলেন। সকাল থেকে রাত অবধি ব্যাংকের কাজ সামলে বাড়িতে এসে দুপাত্তর পান করে ডিনার শেষে শুতে যাওয়া, মাঝে মাঝে মেয়েকে ফোন করে খবর নেওয়া, বেশ চলছিল। কিন্তু তাল কাটল নাকি জুড়ল সে ভবিতব্য বলবে। আপাতত নীলবাবুর অফিসে বছর 30-এর এক সুন্দরী লোন অফিসার হিসেবে বদলি হয়ে এলো। নাম ঐন্দ্রিলা বসু। ঐন্দ্রিলা শুধু সুন্দরী নয়, যথেষ্ট আধুনিক। বাড়ি দক্ষিণবঙ্গের কোনো মফস্বলে হলেও দীর্ঘদিন কলকাতায় পোস্টিং থাকায় চলনে, কথাবার্তায় কলকাতার মেয়ে বলেই মনে হয়। প্রমোশন পেয়ে উত্তরবঙ্গের সদর শহরে এসে আপাতত একটি অভিজাত হোটেলে উঠেছে। নীলবাবুর ঐন্দ্রিলার সাথে কথা বলতে বেশ ভালো লাগে। 56 বছর বয়সে মধ্য 30-এর ঐন্দ্রিলাকে নীলবাবু একদিন বিকেলে তার বাড়িতে চায়ের নেমন্তন্ন করেন। বাবার মৃত্যুর পর মা, ভাই, বোনের দায়িত্ব পালন করতে গিয়ে আজ ঐন্দ্রিলাও বিয়ে করা হয়নি। যথেষ্ট আত্মনির্ভরশীল ঐন্দ্রিলা পুরুষের মন বুঝতে পারে, কিন্তু ব্যাংকের একই শাখার সহকর্মীর আমন্ত্রণ উপেক্ষা করতেও পারে না। তাই এক সন্ধ্যায় হোটেল শিবা থেকে অটো করে রওনা দেয় বিপত্নিক নীলবাবুর বাড়ির দিকে। নীলবাবু গাড়ি পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ঐন্দ্রিলা রাজি হয়নি। অটো এসে দাঁড়ালো মুখার্জি ভিলার সামনে। গেট ঠেলতেই ভেতরে পোষ্য সারমেয়র হুঙ্কার শোনা গেল। একজন মাঝবয়সী কর্মী এসে বলল, ভয় নেই, ও আসবে না, আপনি আসুন। মোরাম বিছানো নল বেয়ে ঐন্দ্রিলা বারান্দায় উঠতেই নীলবাবু এগিয়ে এলেন। আসুন আসুন মিস মৈত্র, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? ঐন্দ্রিলা বলে, না না, এ তল্লাটে তো আপনার নাম যথেষ্ট সবাই চেনে। ঐন্দ্রিলাকে নিয়ে ভেতরে ড্রয়িং রুমে যান নীলবাবু। সোফায় বসতে অনুরোধ করেন। খাস চাকর জলের গ্লাস রেখে যায় টেবিলে। ঐন্দ্রিলা
প্রসাদপম বাড়ি দেখে হতবাক হয়ে যায়। ঢক ঢক করে জল খেয়ে নেয় খানিকটা। নীলবাবু চায়ের ব্যবস্থা করতে বলে ঐন্দ্রিলার সামনের সোফায় বসেন। কথায় কথায় রাত বাড়ে। নীলবাবু তার জীবনের কথা জানায়, ঐন্দ্রিলাও নিজের বাড়ির কথা বলে। এভাবেই ওরা পরস্পরকে চিনে নেয় সেই সন্ধ্যায়। সেদিন রাতে ডিনারের পর নীলবাবুর ড্রাইভার ঐন্দ্রিলাকে হোটেলে পৌঁছে দেয়। কয়েকদিন পর ঐন্দ্রিলাকে নীলবাবু শহরের একটি লেডিস মেসে থাকার ব্যবস্থা করে দেন। সারাদিন কাজের পর ঐন্দ্রিলাকে মাঝে মাঝেই নীলবাবু তার গাড়িতে পৌঁছে দেন। একদিন মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে নীলবাবু ঐন্দ্রিলার কথা বলেন। বিদেশের আবহাওয়ায় থাকা সুচেতা বাবার এই অসমবয়সী বান্ধবীকে ভিডিও কলে দেখতে চাইল। আরও একবার সুযোগ এলো নীলবাবুর। ঐন্দ্রিলাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। সেদিন অবশ্য ভিডিও কলে সুচেতার সাথে ঐন্দ্রিলার পরিচয়, কথাবার্তা আর দুজনের ফোন নাম্বার বিনিময়েতেই সময় কাটল। ঐন্দ্রিলা একটু তাড়াতাড়ি উঠে পড়ল। পরদিন থেকে ওর কদিন ছুটি। ঐন্দ্রিলার মা, বোন ও তার স্বামী আসছে। ওরা উত্তরবঙ্গে ঘুরবে। নীলবাবু ট্র্যাভেল এজেন্সির ফোন নাম্বার দিয়ে ঐন্দ্রিলাকে যোগাযোগ করতে বলেন। ধন্যবাদ জানিয়ে ঐন্দ্রিলা মেসে ফিরে যায়। বেশ কয়েকদিন কেটে গেছে। ঐন্দ্রিলা ছুটি কাটিয়ে অফিস জয়েন করে দেখে নীলবাবু অনুপস্থিত। ফোন করে দেখেন সুইচড অফ। অন্য সহকর্মীরা জানান নীলবাবু অসুস্থ। যে মানুষটা একসময় তার এত উপকার করেছে তার খবর নিতে সেই সন্ধ্যায় তৃতীয়বারের জন্য ঐন্দ্রিলা মুখার্জি ভিলায় পা রাখে। আজ আর কুকুরের ডাক শোনা যায় না। বাড়ির মালিকের অসুস্থতায় পোষ্যটিও নীরব হয়ে গেছে। চাকর ঐন্দ্রিলাকে ভেতরে নিয়ে যায়। এই প্রথম নীলবাবুর বেডরুমে আসেন ও। বিছানার চাদরে ঢাকা নীলবাবু তখন জ্বরে আচ্ছন্ন। চাকরের কাছে জল পটি চেয়ে ঐন্দ্রিলা তার চিরাচরিত দ্বিধার আগল সরিয়ে কোমল নারীসত্তা দিয়ে ওই প্রথম কোনো অনাত্মিক পুরুষকে স্পর্শ করল। এরপর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দিন তিনেক মুখার্জি ভিলায় আসা যাওয়া করে গৃহিণীবিহীন নীলবাবুকে সুস্থ করে তুলল। নীলবাবুর কাছে সুচেতা একথা জানতে পেরে একদিন ঐন্দ্রিলাকে ফোন করে। আন্টি, তুমি যে কত পরিশ্রম করে বাবাকে সারিয়ে তুলেছ, আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব? ঐন্দ্রিলা উত্তরে বলে, ধন্যবাদের কি আছে? উনি আমার সহকর্মী শুধু নন, অচেনা এই শহরে আমার সবচেয়ে বড় নির্ভর। তুমি বরং এসে কদিন বাবার কাছে থেকে যাও, ওনার ভালো লাগবে। উত্তরে সুচেতা জানায়, যেতে পারে আন্টি, তবে তোমার কাছে একটা আবদার আছে, রাখবে? ঐন্দ্রিলা সে আবদার রাখার প্রতিশ্রুতি দিতেই সুচেতা যা চেয়ে বসে তা রক্ষা করতে মুখার্জি ভিলা আলোর মালায় সেজে ওঠে। 30 উত্তীর্ণা ঐন্দ্রিলার মালা বদল হয় 56 নীলকান্তর সাথে। 22 বছরের কন্যা সুচেতা বাবার একাকিত্ব কাটাতে পেরে নিশ্চিন্তে ফিরে যায়। আর তৃতীয়বার বিবাহিত নীলবাবু ভাবেন শবরীর সাথে যে অন্যায় করেছেন এবার আর তার পুনরাবৃত্তি করবেন না। এখন মুখার্জি ভিলার কর্তা গিন্নি একই সাথে সকাল 10টায় ব্যাংকের পথে রওনা হন। শুনেছি নাকি সামনের মাসে 7 দিনের জন্য দার্জিলিংয়ে হানিমুনে যাবেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন।
ধন্যবাদ।